নমস্কার, দিশা টিউশন সেন্টারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কিছুদিনের মধ্যেই তোমাদের অ্যানুয়াল এক্সাম অর্থাৎ বার্ষিক পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে। এই বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, ফুল মার্কস পাওয়ার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক্সক্লুসিভ সাজেশন ভিডিও। আজকের এই ভিডিওতে ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর থার্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞানের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সাজেশনস নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাছাড়া তোমাদের থার্ড সামেটিভ টেস্টের পরীক্ষার জন্য গণিতের সাজেশনস ভিডিও অলরেডি দেওয়া আছে। আমরা এই সাজেশনস ভিডিওতে গণিতের প্রত্যেকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের সুবিধের জন্য জ্যামিতির প্রত্যেকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করার পাশাপাশি প্রতিটি প্রশ্নের অ্যান্সারগুলোও কিন্তু দেওয়া আছে। তাই যারা এখনো এই সাজেশনস ভিডিওটা দেখোনি তারা অবশ্যই চলে যাও প্লেলিস্টে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিংক থাকবে, তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিও এবং এই সাজেশনস ভিডিওগুলো তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আজকের এই সাজেশনস ভিডিওতে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো আলোচনা করার পাশাপাশি আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। যেহেতু প্রত্যেকটি অধ্যায় থেকে সমস্ত রকম প্রশ্ন নিয়েই আলোচনা করব, তাই ভিডিও হয়তো একটু বড় হয়ে যেতে পারে। তোমরা কিন্তু কোথাও এই ভিডিওটি স্কিপ করবে না, পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং এই ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি সেই প্রত্যেকটি প্রশ্ন বাড়িতে মন দিয়ে পড়তে থাকো। কিন্তু একটা বিষয়ে অবশ্যই খেয়াল রেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্নের কোনোদিনই কোনো সাজেশন হয় না। আমি এই ভিডিওতে যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছি সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। এইখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে, কিন্তু এর মানে এই নয় যে তোমাদের পরীক্ষাতে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোই এখান থেকেই থাকবে। তাই অবশ্যই আজকের ভিডিওতে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করেছি সেগুলো ভালোভাবে পড়ার পাশাপাশি তোমাদের কাছে যে টেক্সট বুকটি আছে সেটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, অথবা যদি কোনো সহায়িকা বই থাকে সেখান থেকেও কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালোভাবে পড়ে রাখবে। তোমরা এর আগে যে পরীক্ষাগুলো দিয়েছো ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের, সেখানে অ্যান্সারগুলো কোশ্চেনের উপরই লিখেছো, কিন্তু এবারের পরীক্ষায় অর্থাৎ এই অ্যানুয়াল এক্সামে তোমাদের আলাদা কোশ্চেন দেওয়া থাকবে, আলাদা অ্যান্সার শিট দেওয়া থাকবে। সেই অ্যান্সার শিটের উপর অ্যান্সারগুলো লিখতে হবে। অ্যান্সার শিটে কিভাবে অ্যান্সারগুলো লিখতে হয় সেটা আমি আর এই ভিডিওতে আলোচনা করছি না, কারণ এর আগের সাজেশনস ভিডিওতে অর্থাৎ গণিতের সাজেশনস ভিডিওতেই আলোচনা করেছি। তাই যারা জানো না তারা অবশ্যই এই সাজেশনস ভিডিওটা একবার দেখে নিও। তাহলে এখন দেখে নেওয়া যাক তোমাদের থার্ড সামেটিভ টেস্টের পরীক্ষার জন্য বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলো। এর আগের ভিডিওতে আলোচনা করেছি ক্লাস 6 এর প্রত্যেকটি সাবজেক্টের, এমনকি পরিবেশ ও বিজ্ঞানেরও অ্যানুয়াল এক্সামের যে পরীক্ষা হবে সেখানে ফুল মার্কস থাকবে 70 এবং এই প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমরা সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট। এখন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখার আগে আমরা প্রথমেই জেনে নেব তোমাদের থার্ড ইউনিট টেস্টের পরীক্ষার বিজ্ঞানের সিলেবাস, অর্থাৎ এবারের পরীক্ষায় তোমাদের কোন কোন অধ্যায়গুলোর থেকে প্রশ্ন থাকবে, কোন কোন অধ্যায়গুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। থার্ড সামেটিভ টেস্টের পরীক্ষায় তোমাদের মোট 7টি অধ্যায় থাকছে। অধ্যায় 3 মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ, অধ্যায় 5 মাপজোক বা পরিমাপ, অধ্যায় 6 বল ও শক্তির প্রাথমিক ধারণা, অধ্যায় 9 সাধারণ যন্ত্রসমূহ, অধ্যায় 10 জীববৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ, অধ্যায় 11 কতকগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার আচরণ এবং অধ্যায় 12 বর্জ্য পদার্থ। এই 7টি অধ্যায়ের মধ্যে নিচের দিকের এই 3টি অধ্যায় অর্থাৎ অধ্যায় 3, 5 এবং 6 এই 3টি অধ্যায় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসে ছিল। যদিও আজকের এই ভিডিওতে আমি 7টি অধ্যায় নিয়েই ডিটেলসে আলোচনা করব। এরপর আমরা দেখে নেব এই 7টি অধ্যায় থেকে তোমাদের কিরকম কোশ্চেন থাকবে, অর্থাৎ অ্যানুয়াল এক্সামের বিজ্ঞানের নম্বর বিভাজন বা কোশ্চেন প্যাটার্ন। প্রত্যেকটি অধ্যায় থেকেই তোমাদের 10 মার্কস করেই থাকবে, অর্থাৎ 7-10 মোট 70 মার্কস। কোশ্চেনের শুরুতেই থাকবে তোমাদের এমসিকিউ কোশ্চেন অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, যেগুলো হয় 1 মার্কসের। প্রত্যেকটি অধ্যায় থেকেই 3টি করে মোট 21টি এমসিকিউ থাকছে, অর্থাৎ এমসিকিউর জন্য থাকছে 21 মার্কস। তারপর থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন। প্রত্যেকটা অধ্যায় থেকেই 2টো করে মোট 14টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকছে 14 মার্কস। তারপর থাকবে শর্ট কোশ্চেন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো হয় 2 মার্কসের। এক্ষেত্রেও প্রত্যেকটি অধ্যায় থেকেই একটা একটা করে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে,
অর্থাৎ মোট 7টি প্রশ্ন থাকছে। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকছে 7 2 14 মার্কস এবং তারপর থাকবে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্নগুলো হয় 3 মার্কসের। এক্ষেত্রেও প্রতিটি অধ্যায় থেকেই একটা একটা করে মোট 7টি দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন থাকবে। এখান থেকে তোমাদের জন্য থাকছে 7 3 21 মার্কস। তাহলে ক্লাস 6 এর বিজ্ঞানের নম্বর বিভাজন এবং সিলেবাসটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রত্যেকটা অধ্যায় থেকেই দেখো একই রকম প্রশ্ন থাকবে, তাই অবশ্যই প্রত্যেকটা অধ্যায়কেই কিন্তু ভালোভাবে পড়তে হবে। তাহলে এখন তোমরা খাতা পেন রেডি করে নাও এবং বিজ্ঞানের এই 7টি অধ্যায় থেকেই গুরুত্বপূর্ণ 1 2 এবং 3 মার্কসের প্রশ্নগুলো লিখে নাও। প্রথমে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞানের অধ্যায় 3 মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ। প্রতিটি অধ্যায় থেকেই প্রথমে আমরা গুরুত্বপূর্ণ 2 এবং 3 মার্কসের প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তারপর আমরা গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। তাহলে লিখে নাও অধ্যায় 3 থেকে গুরুত্বপূর্ণ 2 ও 3 মার্কসের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, ধাতুর ধর্মগুলি লেখো। তারপর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পার্থক্য লেখো ধাতু ও অধাতু। যেহেতু প্রত্যেকটা স্কুলের ইউনিট টেস্টের কোশ্চেন আলাদা আলাদা হয়, তাই কোনো কোনো স্কুলের কোশ্চেন এগুলো 2 মার্কসও থাকতে পারে, আবার কোনো কোনো স্কুলে 3 মার্কসও থাকতে পারে। 2 মার্কসে থাকলে দুটো বা তিনটি বৈশিষ্ট্য লিখলেই হবে। যদি 3 মার্কসে থাকে তাহলে এক্ষেত্রে এই পার্থক্যগুলো বা এই ধর্মগুলো তখন 3টি বা 4টি লিখতে হবে। যে সমস্ত প্রশ্নগুলো আমি পার্থক্য দিচ্ছি বা বিভিন্ন বৈশিষ্ট্য লেখার জন্য দিচ্ছি বা ধর্মগুলোর জন্য দিচ্ছি, সেগুলো তোমরা 3 মার্কসের হিসেবেই রেডি করে রাখবে, অর্থাৎ 3টি বা 4টি পয়েন্ট রেডি করে রাখবে, তাহলেই তোমাদের সুবিধে হবে। পরের প্রশ্ন, পার্থক্য লেখো যৌগিক ও মিশ্র পদার্থ। পরমাণু কাকে বলে? পার্থক্য লেখো অণু ও পরমাণু। পরের কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে এই প্রশ্নগুলো পড়ে রাখবে। অক্সিজেন ও হাইড্রোজেনের ধর্ম লেখো। ম্যাগনেসিয়াম ধাতুর ফিতেকে খোলা বায়ুতে পোড়ালে কি ঘটবে? ম্যাগনেসিয়াম ধাতুর ফিতেকে যদি খোলা বায়ুতে পোড়ানো হয়, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে যদি পোড়ানো হয়, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড নামক একটা সাদা গুঁড়ো তৈরি হবে। তারপর যোজ্যতা কাকে বলে? এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ও টুও এবং O2 বলতে কি বোঝো? অক্সিজেনের চিহ্ন কি বলতো? ও। তাহলে এই যে ও লেখা আছে, ও মানে হচ্ছে অক্সিজেনের পরমাণু। 2O এটাও হচ্ছে অক্সিজেনের পরমাণু, কিন্তু এক্ষেত্রে দুটি অক্সিজেনের পরমাণু আছে এবং এই যে O2 এটা কোশ্চেনে এইভাবে লেখা থাকবে O2। এই O2 মানে হচ্ছে অক্সিজেনের অণু। তোমরা এই কোশ্চেনটা লেখার সময় একটু ঠিকভাবে লিখে নেবে। O2O এবং O2টা এইভাবে লিখবে, ও এবং নিচে লিখবে 2। H2O এটাও এইভাবে লিখবে, এইচ এর নিচে থাকবে 2 এবং O। H2O সংকেত থেকে কি কি জানা যায়? তারপরের প্রশ্নও খুব গুরুত্বপূর্ণ, নুন বা খাদ্য লবণের মধ্যে কোন কোন মৌলের কটি করে পরমাণু থাকে? নুনের সংকেত হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখানে সোডিয়ামের একটা পরমাণু আছে এবং Cl মানে ক্লোরিন, ক্লোরিনের একটা পরমাণু আছে। দ্রাব ও দ্রাবক কাকে বলে? পরের কোশ্চেন দুটো খুবই গুরুত্বপূর্ণ, পরিস্রাবণ কাকে বলে? অবশেষ ও পরিশ্রুত কাকে বলে? এবং অধ্যায় 3 থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে কেলাসন কাকে বলে? অধ্যায় 3 থেকে এই 15টি প্রশ্নের মধ্যে অবশ্যই কমন পেয়েই যাবে, কিন্তু তোমরা তো জানোই বিভিন্ন স্কুলের যে ইউনিট টেস্টের কোশ্চেন সেটা একটু আলাদা আলাদা হয়, তাই এই প্রশ্নগুলো পড়ার বাইরে তোমরা এই দুটো পার্থক্য একটু পড়ে রাখতে পারো। প্রথম পার্থক্যটা হচ্ছে চিহ্ন ও সংকেত এবং পরের পার্থক্যটা হচ্ছে পরিস্রাবণ ও কেলাসন। এরপর আমরা দেখে নেব অধ্যায় 3 থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রতিটি অধ্যায় থেকেই আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দ্রুতই আলোচনা করছি, কারণ অনেকগুলো অধ্যায় আছে, অহেতুক ভিডিও লম্বা করতে চাইছি না। তোমাদের যদি এই প্রশ্নগুলো লিখতে অসুবিধে হয় তাহলে অবশ্যই মাঝে মাঝে ভিডিও পজ করে কোশ্চেন এবং অ্যান্সারগুলো লিখে নিও। প্রতিটি অতি সংক্ষিপ্ত প্রশ্নই গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্য থেকেও যে প্রশ্নগুলো এরকম ইয়েলো কালারে হাইলাইট করা আছে সেই প্রশ্নগুলো আসার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। তাহলে লিখে নাও অধ্যায় 3 থেকে গুরুত্বপূর্ণ 1 মার্কসের প্রশ্নগুলো। একটি তরল অধাতুর নাম লেখো, ব্রোমিন। একটা তরল ধাতুর নাম লেখো, পারদ। মৌলিক পদার্থের উদাহরণ দাও, হাইড্রোজেন, অক্সিজেন, সোনা, রূপো। যৌগিক পদার্থের উদাহরণ দাও,
চিনি, জল, মিথেন আগুন জ্বালাতে সাহায্য করে কে? অথবা কোন গ্যাস অন্যকে জ্বালাতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না? এর উত্তর হচ্ছে অক্সিজেন। পরের প্রশ্ন, H2 অর্থাৎ হাইড্রোজেন এর যোজ্যতা কত? 1। তারপর PCl5, এগুলো তোমরা খাতায় লেখার সময় এইভাবে লিখে নেবে, PCl5 এ ক্লোরিন পরমাণুর সংখ্যা কত? ক্লোরিনের সংখ্যা হচ্ছে 5টি। H2 এ অক্সিজেনের যোজ্যতা কত? এখানেও আবার ঠিকভাবে লিখবে H2O, এখানে অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড, এখানে সালফারের যোজ্যতা কত? সালফারের যোজ্যতা হচ্ছে 2। নেক্সট কোশ্চেন, চিনির অণুতে কোন কোন মৌল থাকে? চিনির অণুতে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু থাকে। যদিও এটার প্রয়োজন নেই, তবুও একটু পড়ে রাখবে কোন কোন মৌলগুলো কতগুলো করে থাকে। তারপর খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি স্কুলের কোশ্চেনে অবশ্যই থাকবেই, তোমাদের সিলেবাসে অর্থাৎ তোমাদের বইয়ে যতগুলো মৌল দেওয়া আছে প্রত্যেকটা মৌলের চিহ্নই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। পরীক্ষার জন্য প্রয়োজন, আবার পরবর্তী ক্লাসগুলোতে বিজ্ঞানেও কিন্তু প্রয়োজন হয়। আমি আবারও বলছি, প্রতিটি মৌলের চিহ্নই তোমরা পড়ে রাখবে, তার মধ্য থেকেও যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো তোমরা লিখে নাও। লোহা, সোডিয়াম, ব্রোমিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, সোনা, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, হিলিয়াম, ক্লোরিন, বেরিলিয়াম ও ফসফরাস। তারপর নিম্নলিখিত যৌগগুলির সংকেত লেখো। তোমাদের বইয়ে অনেকগুলোই যৌগ দেওয়া আছে, এক্ষেত্রেও তাই, প্রতিটি যৌগই পড়ে রাখবে, তার মধ্য থেকেও যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো তোমরা লিখে নাও। প্রথমেই হচ্ছে মিথেন, CH4, এই প্রত্যেকটার ক্ষেত্রেই লেখার সময় যে সংখ্যাগুলো থাকবে সেগুলো একটু এইভাবে লিখবে নিচের দিকে। বাকিগুলোর ক্ষেত্রেও একইভাবে হবে, যেমন অ্যামোনিয়া NH3, তাহলে এখানে 3টা এই নিচে হবে, বা H2S, এই 2টা H এর নিচে থাকবে। ঠিক আছে, লেখার সময় কিন্তু তোমরা অবশ্যই ঠিক করে লিখে নেবে। তাহলে কোন কোন সংকেতগুলো পড়বে সেইগুলো লিখে নাও। মিথেন জল, অ্যামোনিয়া হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন সালফাইড, ফসফিন খাদ্য লবণ, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড এবং কার্বন ডাই অক্সাইড। পরীক্ষাতে এগুলোর থেকে কিরকম কোশ্চেন থাকে সেগুলো আমি একটু বলে দিই। অনেক সময় থাকে যে মিথেনের সংকেত লেখো, বা এরকম ভাবেও কোশ্চেন থাকতে পারে যে CH4 এটা কার সংকেত। তাই দুইভাবেই কিন্তু কোশ্চেনগুলো থাকতে পারে। আমি যেগুলো দিলাম এগুলো ভালোভাবে পড়ার পাশাপাশি অবশ্যই বই থেকে কিন্তু প্রত্যেকটাই পড়ে নিও। তারপর নিম্নলিখিত মৌলগুলির ল্যাটিন নাম লেখো। পটাশিয়ামের হচ্ছে ক্যালিয়াম, সোডিয়ামের হচ্ছে নাট্রিয়াম এবং সোনার হচ্ছে অরাম। চিহ্ন, সংকেত এবং ল্যাটিন নামগুলো তোমরা লিখে নিয়েছো। তারপর নুন জল থেকে নুনকে কোন পদ্ধতিতে আলাদা করবে? ক্যালাসন। এবং অধ্যায় 3 থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে কাঠের গুঁড়ো ও লোহার গুঁড়ো কার সাহায্যে পৃথক করবে? এর উত্তর হচ্ছে চুম্বক। এরপর আমরা আলোচনা করব অধ্যায় 5 মাপজোক বা পরিমাপ। অধ্যায় 5 থেকেও প্রথমে লিখে নাও গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলো। মৌলিক রাশি বা প্রাথমিক রাশি কাকে বলে এবং লব্ধ রাশি কাকে বলে, এদের উদাহরণ দাও। এই উদাহরণগুলো অবশ্যই ভালোভাবে পড়ে রাখবে, অতি সংক্ষিপ্ত প্রশ্নে প্রায়ই থাকে। অতি সংক্ষিপ্ত প্রশ্নে কোশ্চেন কিভাবে থাকে? MCQতে কোশ্চেন থাকে যে এদের মধ্যে কোনটা হচ্ছে মৌলিক রাশি বা কোনটা হচ্ছে লব্ধ রাশি। বোঝা গিয়েছে? পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, একক কাকে বলে? তারপর প্রাথমিক একক বা মূল একক কাকে বলে এবং লব্ধ একক কাকে বলে, উদাহরণ দাও। যেহেতু আজকের এই ভিডিওতে অনেকগুলো অধ্যায় নিয়েই আলোচনা করার আছে, তাই আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই দিয়ে দিচ্ছি, বেশিরভাগ প্রশ্ন নিয়েই আলোচনা করছি না। তোমরা প্রতিটি প্রশ্নের অ্যান্সার বইয়ের মধ্যেই পেয়ে যাবে। যদি কেউ প্রশ্নের অ্যান্সারগুলো না পাচ্ছ, যদি তোমাদের বেশি কমেন্ট থাকে, তাহলে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিও নিয়ে আসবো যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর অ্যান্সারগুলো নিয়েও আলোচনা করব। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক প্রমাণ মিটার বলতে কি বোঝো? সময় কাকে বলে? সৌরদিন ও গড় সৌরদিন কাকে বলে? স্টপ ওয়াচের ব্যবহার লেখো। এবং অধ্যায় 5-এর শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরিমাপে
অনুমানের গুরুত্ব লেখো, অনুমান করে পরিমাপের দুটি উদাহরণ দাও। অধ্যায় 5 থেকে এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ে রাখো। এছাড়া এই 3টি প্রশ্নও তোমরা একটু দেখে রাখতে পারো। পার্থক্য লেখো, মৌলিক রাশি ও লব্ধ রাশি, উপগুণিতক একক কি এবং বৃদ্ধির হার বলতে কি বোঝো। এরপর তোমরা লিখে নাও অধ্যায় 5 থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার অ্যান্সারগুলো। প্রাচীনকালে গ্রিসে দৈর্ঘ্যের একক হিসেবে কি ব্যবহৃত হতো? বিঘত। প্রবাহ মাত্রার একক লেখো বা প্রবাহ মাত্রার এসআই একক লেখো, অ্যাম্পিয়ার। বেগের একক লেখো, মিটার প্রতি সেকেন্ড অর্থাৎ মিটার পার সেকেন্ড। ভরের একক লেখো, কিলোগ্রাম। তোমরা তো জানোই অতি সংক্ষিপ্ত প্রশ্নের কোনোদিনই কোনো সাজেশনস হয় না, তাই আমার দেওয়া এই প্রশ্নগুলোর বাইরে তোমরা অবশ্যই বইটাও কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। এই যেমন এককগুলো, এখানে আমি যে এককগুলো দিচ্ছি এগুলো তো পড়বেই। এছাড়া তোমাদের এসআই পদ্ধতিতে বইয়ের মধ্যে যে একটা দেখবে ছক করে দেওয়া আছে, যেখানে 7টি মৌলিক রাশির একক দেওয়া আছে, সেই এককগুলোও কিন্তু পড়ে রাখবে। পরের কোশ্চেন, আলোক তীব্রতার একক লেখো, ক্যান্ডেলা। অণু পরমাণুর পরিমাণের একক লেখো, মোল। উষ্ণতার একক লেখো, কেলভিন। উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রে? থার্মোমিটার। আয়তন মাপার যন্ত্রটির নাম কি? আয়তন মাপক চোং। নেক্সট কোশ্চেন, ভর পরিমাপের যন্ত্রটির নাম কি? তুলা যন্ত্র। প্রমাণ মিটারের সংজ্ঞায় যে দণ্ডটা ব্যবহৃত হয় সেই দণ্ডটির উষ্ণতা কত থাকে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আয়তনের এসআই একক লেখো, ঘনমিটার। আর আয়তনের ব্যবহারিক একক যেটা, সেটা হচ্ছে লিটার। অর্থাৎ আমরা সাধারণত আয়তন পরিমাপ করতে যে একক ব্যবহার করি সেটা হচ্ছে লিটার। ফুটবলের উপরিতলের ক্ষেত্রফলের সূত্রটি লেখো, পাই গুণিত ব্যাস গুণিত ব্যাস। পাইয়ের মান কত? পাইয়ের মান তোমরা দুটোই মনে রাখবে, 22/7 অর্থাৎ 22/7 এবং 3.14। অতি সংক্ষিপ্ত প্রশ্নে থাকলে তোমরা যে কোনো একটা লিখতে পারো, কিন্তু যদি এমসিকিউতে থাকে তাহলে এই দুটোর মধ্যে যেটা অপশনে থাকবে সেটাই লিখতে হবে। তাই অবশ্যই এই দুটোই কিন্তু মনে রাখবে। আমি এখানে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছি বেশিরভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নের আকারেই দেওয়া আছে, কিন্তু তোমরা তো দেখলেই কোশ্চেন প্যাটার্নে প্রশ্নের আকারেও থাকতে পারে, এমসিকিউর আকারেও থাকতে পারে, এছাড়া সত্য মিথ্যা বা শূন্যস্থান পূরণের আকারেও কিন্তু থাকতে পারে। পরের প্রশ্ন, 1 লিটার জলের আয়তন সমান কত ঘন ডেসিমিটার? 1 ঘন ডেসিমিটার। 1000 ঘন সেন্টিমিটার সমান কত লিটার? 1 লিটার। 1000 ঘন সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 1000 মিলিমিটার। এই 3টি প্রশ্ন ভালোভাবে কিন্তু পড়ে রাখবে, এগুলো গুলিয়ে ফেলো না, এরকম প্রশ্ন পরীক্ষাতে প্রায়ই থাকে। পরের কোশ্চেন, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটির নাম কি? অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার। অধ্যায় 5 থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে, প্রাণীদের উচ্চতা মাপা হয় কোন স্কেলে? সেন্টিমিটার স্কেলে। এরপর আমরা আলোচনা করব অধ্যায় 6 বল ও শক্তির প্রাথমিক ধারণা থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, বল কাকে বলে? বলের এসআই একক লেখো। বলের এসআই একক হচ্ছে নিউটন, এর সঙ্গে সিজিএস এককটাও মনে রাখবে। বলের সিজিএস একক হচ্ছে ডাইন। পরের প্রশ্ন, স্পর্শহীন বল কাকে বলে? উদাহরণ দাও। চৌম্বক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। চৌম্বক পদার্থের উদাহরণগুলো ভালোভাবে মনে রাখবে, লোহা, নিকেল, কোবাল্ট। এগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্নেও কিন্তু থাকতে পারে। পরের কোশ্চেন বেশ গুরুত্বপূর্ণ, ওজন কাকে বলে? ওজনের এসআই একক লেখো। শক্তির অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। শক্তি কাকে বলে? শক্তি কয় প্রকার ও কি কি? স্থিতিশক্তি কাকে বলে? পরের কোশ্চেনগুলো বেশ গুরুত্বপূর্ণ, শক্তির নিত্যতা সূত্রটি লেখো। খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। খাদ্য শৃঙ্খলের উদাহরণগুলো ভালোভাবে পড়ে রাখবে। অনেক সময়ই পরীক্ষাতে একটা তৃণভূমির খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও বা একটা পুকুরের খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও, এরকম কোশ্চেনও কিন্তু থাকে। খাদ্য জাল কাকে বলে? উদাহরণ দাও। তার পরের কোশ্চেনগুলোও বেশ গুরুত্বপূর্ণ, খাদ্য পিরামিড কি? লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এটা ভালোভাবে পড়ে রাখবে, বেশিরভাগ স্কুলের কোশ্চেনে থাকবেই। অধ্যায় 6 থেকে 2 এবং 3 মার্কসের শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা লিখে রাখো। ঘর্ষণ বলের দুটি সুবিধা ও
অসুবিধা লেখো। এদের মধ্যে ঘর্ষণ বলের সুবিধাগুলো ভালোভাবে পড়ে রাখবে। এই বছর এটাই আসার সম্ভাবনা বেশি। আশা করি এই 12টি প্রশ্ন ভালোভাবে পড়ে রাখলেই হবে, এর মধ্য থেকেই কমন পেয়েই যাবে। কিন্তু এমন অনেক স্কুলে আছে যাদের কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে থাকে। সেই রকমের কোশ্চেন থাকলে তোমাদের যাতে অসুবিধে না হয় তার জন্য আমি বলবো এই 4টি প্রশ্নকেও তোমরা একটু পড়ে রাখবে। স্থিতি ও গতি কাকে বলে, বল প্রয়োগের প্রভাব লেখো, স্প্রিং এর স্থিতিশক্তি কিভাবে বাড়ানো যাবে এবং ঘর্ষণের ফলে বস্তুর কি কি পরিবর্তন হয়। এরপর লিখে নাও এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 1 মার্কসের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ, ওজন কোন যন্ত্রে পরিমাপ করা হয়? স্প্রিং তুলা যন্ত্র। অচৌম্বক পদার্থের উদাহরণ দাও। কাঠ, কয়লা, প্লাস্টিক। পৃথিবীতে সমস্ত শক্তির উৎস কে? বা এইভাবেও প্রশ্নটা থাকতে পারে যে পৃথিবীতে সমস্ত খাদ্যের উৎস কে? এর উত্তর হচ্ছে সূর্য। তারপর ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়? স্থিতিশক্তি। বা প্রশ্নটা এভাবেও থাকতে পারে যে সংকুচিত স্প্রিংয়ে সঞ্চিত শক্তি কোন শক্তির উদাহরণ? এর উত্তর হচ্ছে স্থিতিশক্তি। পরের প্রশ্ন সকল শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে পরিণত হয়? তাপ শক্তি। সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে কোন শক্তিতে পরিবর্তিত করে? রাসায়নিক শক্তি। প্রথম শ্রেণীর খাদকের উদাহরণ দাও। পতঙ্গ, খরগোশ, গরু, ফড়িং। এছাড়া আরো অনেক উদাহরণ আছে। যে সকল প্রাণী তৃণভোজী তারাই হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। সর্বভুক প্রাণীর উদাহরণ দাও। মানুষ এবং কাক। নেক্সট কোশ্চেনগুলো বেশ গুরুত্বপূর্ণ। খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কি বলে? পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল। প্রশ্নটা ঘুরিয়েও থাকতে পারে যে ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর কি? খাদ্য পিরামিডের প্রতিটি ধাপই হচ্ছে পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল। নবীকরণযোগ্য শক্তির উৎসের উদাহরণ দাও। বায়ু শক্তি, সৌরশক্তি। অনবীকরণযোগ্য শক্তির উৎসের উদাহরণ দাও। কয়লা, পেট্রোলিয়াম। ঘর্ষণ বল ঘর্ষণ তলের ক্ষেত্রফল নাকি তার প্রকৃতির উপর নির্ভর করে? মনে রাখবে ঘর্ষণ বল সবসময় ঘর্ষণ তলের প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ ঘর্ষণ তল মসৃণ না অমসৃণ সেটার উপর নির্ভর করে। ঘর্ষণের ফলে কি উৎপন্ন হয়? তাপ। ঘর্ষণজনিত ক্ষয়ক্ষতি এড়াতে যন্ত্রে তেল লাগানো উচিত, সত্য নাকি মিথ্যা? এর উত্তর হচ্ছে সত্য। পরের প্রশ্নগুলো ভালোভাবে পড়ে রাখবে, আসার অনেকখানি সম্ভাবনা আছে। নিম্নলিখিত শক্তিগুলির রূপান্তরের উদাহরণ দাও। অর্থাৎ কিভাবে কোশ্চেনটা থাকবে যে গতিশক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরের একটা উদাহরণ দাও, বা তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরের উদাহরণ দাও। যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি সেগুলোই দিয়েছি। এখানে আমি 3টি রূপান্তরের উদাহরণ দিয়েছি। এই 3টি ভালোভাবে পড়ার পাশাপাশি তোমাদের টেক্সট বইয়ে যে সমস্ত রূপান্তরগুলো আছে সেগুলোও কিন্তু পড়ে রাখবে। এই অধ্যায়ের শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লিখে নাও। শক্তির রূপান্তর লেখো। অর্থাৎ কোনো একটা ঘটনা এটা কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে সেটাও লিখতে হবে। এগুলোও গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে এই দুটো টাইপসের মধ্যে একটা টাইপসের কোশ্চেন অবশ্যই থাকবে। কোন কোন শক্তির রূপান্তরগুলো পড়ে রাখবে আমি এখানে অ্যান্সারগুলো বলছি না, তোমরা লিখে নাও। আমি শুধু প্রশ্নগুলো বলে দিচ্ছি। মোমবাতি জ্বালানো হলো, মাইক্রোফোনে কথা বলার সময়, ঢাক বাজানো হলো, পোড়া চুনে জল ঢালা হলে, চুম্বক কোনো লোহাকে আকর্ষণ করলে, কয়লা পোড়ানো হলে, সোলার কুকার। পরের রূপান্তর হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলে, ওপর থেকে একটা পাথরকে নিচে ফেলে দেওয়া হলে, ইলেকট্রিক হর্ন বাজানো হলে, এবং শেষ প্রশ্নটা হচ্ছে 2 হাতের তালু পরস্পর ঘষলে। অধ্যায় 6 থেকে নিশ্চয়ই সমস্ত রকম প্রশ্নগুলো লেখা হয়েছে এবং এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সারগুলো লিখে নিয়েছো। এই শক্তির রূপান্তর যেগুলো দিলাম এইগুলো পড়ার পাশাপাশি অবশ্যই বই থেকেও পড়ে নিও। এরপর আমরা আলোচনা করব অধ্যায় 9 সরল যন্ত্র। অধ্যায় 9 থেকে দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। জটিল যন্ত্র কাকে বলে? জটিল যন্ত্রের উদাহরণ দাও। লিভার কাকে বলে? লিভার কত প্রকার ও কি কি? লিভার হচ্ছে একটা শক্ত দণ্ড যেটি একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে। লিভার হচ্ছে 3 প্রকার। প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার।
পরের কোশ্চেন সেখান থেকেই চিত্র সহ সংজ্ঞা লেখো। এই তিনটি লিভারের চিত্র এবং সংজ্ঞাগুলো ভালোভাবে পড়ে রাখবে, তার পাশাপাশি প্রত্যেকটা লিভারের উদাহরণ কিন্তু পড়ে রাখবে। কোশ্চেনে থাকে, এমসিকিউতে থাকে। এমসিকিউর জন্য অবশ্যই তোমাকে প্রত্যেকটা লিভারের উদাহরণগুলোই পড়ে রাখতে হবে। এই তিনটি লিভারের মধ্যে প্রত্যেকটারই চিত্রগুলো করে রাখবে এবং সংজ্ঞা প্রথম শ্রেণীর লিভার এবং দ্বিতীয় শ্রেণীর লিভার এই দুটোর ভালোভাবে পড়ে রাখবে। লিভারের চিত্র কিভাবে অঙ্কন করবে? এই লিভারের চিত্র অঙ্কনের জন্য তোমায় তিনটি জিনিস খেয়াল রাখতে হবে: বাধা, বল এবং আলম্ব। এদের অবস্থানগুলোকে দেখাতে হবে। যেমন মনে করো প্রথম শ্রেণীর লিভার, তাহলে এই হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, যেখানে একটা পাশে কাজ করে বল এবং অন্য একটা পাশে কাজ করে বাধা, এবং এই দুইয়ের মাঝখানে কোনো একটা জায়গাতে থাকে আলম্ব। এটা এঁকে দিলেই হয়ে গেল প্রথম শ্রেণীর লিভারের চিত্র। বোঝা গিয়েছে নিশ্চয়ই? পরের কোশ্চেন, নততল কি? নততলের উদাহরণ দাও। নততলের সুবিধা বেশি হয় কিভাবে এবং নততলের ব্যবহার লেখো। নেক্সট কোশ্চেন, কপিকল কাকে বলে? কপিকলের ব্যবহার লেখো। ঘূর্ণন অক্ষ কি? চক্র এবং অক্ষদণ্ডের ব্যবহার লেখো। অধ্যায় 9-এর শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে যন্ত্রের পরিচর্যা কিভাবে করবে। এটা ভালোভাবে পড়ে রাখবে, আসার অনেকখানি সম্ভাবনা আছে। এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ার পাশাপাশি তোমরা আর কয়েকটি প্রশ্ন একটু পড়ে রাখতে পারো। আলম্ব বিন্দু কাকে বলে? পেরেক অপেক্ষা স্ক্রুয়ের সুবিধা বেশি কেন? এখানে স্ক্রু বানানটা সফটওয়্যারের জন্য চেঞ্জ হয়ে গিয়েছে, তোমরা বানানটা ঠিক করে লিখে নেবে, এই দন্তসটা একসঙ্গে থাকবে। চক্র ও অক্ষদণ্ড কাকে বলে? চিত্রসহ লেখো। এবং সিনথেটিক এনামেল কি? এর ব্যবহার লেখো বা এটি কি কাজে লাগে। এরপর দেখে নেওয়া যাক এই অধ্যায়ের 1 মার্কসের প্রশ্নগুলো। সরল যন্ত্রের উদাহরণ দাও। বটি, কাঁচি, লাঙ্গল, ছুরি, শাবল, আরো অনেকগুলো আছে। দ্বিতীয় শ্রেণীর লিভারে বাধা কোথায় থাকে? আলম্ব এবং বলের মাঝখানে। কোন শ্রেণীর লিভারে আলম্ব ও বাধার মাঝখানে বল প্রয়োগ করা হয়? তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভারে আলম্ব কোথায় থাকে? শেষ প্রান্তে। এই পরের যে প্রশ্নগুলো থাকে এগুলো ভালোভাবে পড়ে রাখবে, এমসিকিউতে কিন্তু থাকবেই। এই যে উদাহরণগুলো দেওয়া আছে, অর্থাৎ এই যন্ত্রগুলো দেওয়া আছে, এটা কোনটি কোন শ্রেণীর লিভার সেটা লিখতে হবে। রেডিওর নব, মানুষের হাত, মাছ ধরার ছিপ, মানুষের পায়ের গোড়ালি, সাঁড়াশি, জাতি এবং মুখের চোয়াল। এই অ্যান্সারগুলো তোমরা ভিডিও পজ করে লিখে নিও। নেক্সট কোশ্চেন, কোন শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর কম? তৃতীয় শ্রেণীর লিভার। আর কোন শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর বেশি? এর উত্তর হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর যুগ্ম লিভারের একটা উদাহরণ দাও। চিমটে। প্রথম শ্রেণীর যুগ্ম লিভারের উদাহরণ দাও। সাঁড়াশি। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তার নাম কি? আলম্ব বিন্দু। ভূমি এবং নততলের মাঝে কোণ কি রকম হলে নততলের সুবিধে বেশি হয়? এই হচ্ছে একটা নততল। তাহলে ভূমি এবং নততলের মাঝের কোণ যত ছোট হবে নততলের সুবিধা তত বেশি হবে। অর্থাৎ নততল ভূমির সঙ্গে সূক্ষ্ম কোণে থাকতে হবে। নততলের খাড়াই যত কম হবে নততলের সুবিধা তত বেশি হবে। এটা যত খাড়াইটা কম থাকবে তত সুবিধাটা বেশি পাওয়া যাবে। তারপরের প্রশ্ন, তোমার দেহের একটি অঙ্গের নাম লেখো যা দুটি নততলের সমন্বয়ে তৈরি হয়। দাঁত। কপিকল বল প্রয়োগের দিককে ড্যাশ করে, বল প্রয়োগের দিককে উল্টো করে। কুয়ো থেকে জল তুলতে কি ব্যবহার করা হয়? কপিকল, বা একে আরেকটা নামে ডাকা হয় সেটাও মনে রাখবে, পুলি। পতাকা তোলার সময় কোন সরল যন্ত্র ব্যবহার করা হয়? কপিকল বা পুলি। কপিকলের কেন্দ্রীয় অক্ষকে কি বলে? অক্ষদণ্ড। কপিকল ড্যাশকে কেন্দ্র করে অবাধে ঘোরে? অ্যাক্সেল। পরের কোশ্চেন দুটো বেশ গুরুত্বপূর্ণ। স্ক্রুয়ের গায়ে যে প্যাচ থাকে তা আসলে কি? বানানটা ঠিক করে লিখে রাখবে। নততল। চক্র যে স্থির বিন্দুকে কেন্দ্র করে অবাধে ঘুরে তার নাম কি? কেন্দ্রবিন্দু। তোমরা তো দেখলেই প্রত্যেকটা অধ্যায় থেকেই 3টি এমসিকিউ এবং 2টো 1 মার্কসের প্রশ্ন, 5টি করে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তাই এই প্রশ্নগুলোর বাইরে তোমরা অবশ্যই টেক্সট বুক কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেই।
এরপর আমরা আলোচনা করব পরবর্তী অধ্যায়, অধ্যায় 10, জীব বৈচিত্র্য ও তার শ্রেণী বিভাগ। অধ্যায় 10 অনেকটাই বড় অধ্যায় এবং বেশ গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টা যদি ভাবো যে মুখস্থ করলেই হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, দেখবে অধ্যায়টা সহজ মনে হবে। এবং এই অধ্যায়টা ক্লাস 6-এ ছাড়াও আবার ক্লাস 9-এও কিন্তু থাকবে। এখন লিখে নাও এই অধ্যায়টির থেকে গুরুত্বপূর্ণ 2 এবং 3 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ, জীবজগৎকে বিজ্ঞানীরা কয়টি ভাগে ভাগ করেছেন ও কি কি? বা এইভাবেও প্রশ্নটা বলা থাকতে পারে, বিজ্ঞানীরা জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করেছেন ও কি কি? বর্তমান দিনে মোট 5টি রাজ্যে ভাগ করা আছে। রাজ্য মোনেরা, রাজ্য প্রোটিস্টা, রাজ্য ফাঞ্জাই, রাজ্য প্লান্টি এবং রাজ্য অ্যানিমিলিয়া। পরের প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ এবং এইটুকু আমি তোমাদের বলতে পারি, প্রত্যেকটা স্কুলের কোশ্চেনে এইখান থেকে কিন্তু প্রশ্ন থাকবেই। প্রশ্ন কিরকম থাকবে? তোমাদের বইয়ে যে সমস্ত রাজ্য পর্বগুলো দেওয়া আছে সেই সমস্ত পর্বের বৈশিষ্ট্য এবং উদাহরণগুলো। যেমন বলা থাকলো যে স্তন্যপায়ী প্রাণীর 2টি বৈশিষ্ট্য লেখো, উদাহরণ দাও। বা আর্থ্রোপোডার বৈশিষ্ট্যগুলি লেখো। উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য অর্থাৎ রাজ্য প্লান্টি এবং রাজ্য অ্যানিমিলিয়ার অনেকগুলো পর্ব আছে, তাদের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে, সেইগুলো লিখে নাও। স্তন্যপায়ী প্রাণী, আর্থ্রোপোডা, মোলাস্কা, মাছ, করডাটা, বিরুৎ, টেরিডোফাইটা এবং মস বা ব্রায়োফাইটা। পরীক্ষাতে অনেক সময় এই প্রশ্নটা একটু ঘুরিয়েও থাকতে পারে, সেটা কিরকম ভাবে থাকতে পারে এখন সেইগুলো লিখে নাও। পরীক্ষায় কিরকম ভাবে প্রশ্ন দেওয়া থাকলো যে শামুক কোন পর্বের প্রাণী, তার নাম লেখো এবং সেই পর্বের 2টি বৈশিষ্ট্য লেখো। বা তারা মাছ কোন পর্বের প্রাণী, সেই পর্বের নাম লেখো এবং সেই পর্বের বৈশিষ্ট্যগুলি লেখো। কোশ্চেনটা বুঝতে পারলে তো? অনেক সময় কি হয়, পর্বটা দেওয়া থাকলো, তার বৈশিষ্ট্যগুলো লিখতে দেওয়া থাকে, অনেক সময় উদাহরণ দেওয়া থাকে, সেই উদাহরণটা অর্থাৎ যে প্রাণীটা বা যে উদ্ভিদটা দেওয়া আছে সেটা কোন পর্বের সেটা লেখো এবং তার সঙ্গে বৈশিষ্ট্যগুলো লেখো। অর্থাৎ এই যে আমি একটু আগে যেটা বললাম, অর্থাৎ এই কোশ্চেনটা, এই পর্বগুলো যদি তোমাদের ভালোভাবে পড়া থাকে, বৈশিষ্ট্য এবং উদাহরণগুলো, তাহলে কোশ্চেন যদি ঘুরিয়েও দেওয়া থাকে তোমাদের অসুবিধে হবে না। প্রথমটা হচ্ছে প্রদত্ত প্রাণীগুলি যে পর্বের সেই পর্বের নাম এবং বৈশিষ্ট্য লেখো। শামুক, তারামাছ এবং জোক। পরীক্ষাতে কিন্তু এই পর্বগুলো লেখা থাকবে না, আমি তোমাদের সুবিধের জন্য এখানে লিখে দিয়েছি। তারপর প্রদত্ত উদ্ভিদগুলি যে পর্বের সেই পর্বের নাম এবং বৈশিষ্ট্যগুলি লেখো। ঘাস এবং আম। এই প্রশ্নগুলো তোমরা লিখে নিয়েছো, বুঝতে পেরেছো তো যে কিভাবে প্রশ্নগুলো থাকতে পারে? যেহেতু বিভিন্ন স্কুলের কোশ্চেন আলাদা আলাদা হয়, তাই কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে আলাদা আলাদা ভাবে থাকতে পারে, কিন্তু আমি এখানে যে কতগুলি পর্ব বলে দিলাম সেই পর্বগুলো ভালোভাবে পড়ে নাও, আশা করি এর মধ্য থেকে কমন পাবেই। তারপর ছকের সাহায্যে উদ্ভিদ রাজ্যের শ্রেণী বিভাগ করো। উদ্ভিদ রাজ্যের শ্রেণী বিভাগের ছকটা বইয়েই পেয়ে যাবে। বিরুৎ ও গুল্ম বলতে কি বোঝো, উদাহরণ দাও, বেশ গুরুত্বপূর্ণ। এই সংজ্ঞাগুলো যদি পড়া থাকে তাহলে কিন্তু অনেকটা সুবিধে হবে। অনেক সময় সংজ্ঞা না দিয়ে বললো যে বিরুতের উদাহরণ দাও বা বিরুতের বৈশিষ্ট্যগুলি লেখো, তাই সংজ্ঞা পড়া থাকলেই সেক্ষেত্রে কিন্তু আর অসুবিধে হবে না। ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদ কাকে বলে, উদাহরণ দাও। এই কোশ্চেন এই বছর আসার অনেকখানি সম্ভাবনা আছে। নেক্সট, হার্বস ও সার্ভস কি, জলের রেশম কাকে বলে, কেন বলে, এটা ভালোভাবে পড়ে রাখবে। অতি সংক্ষিপ্ত প্রশ্নও থাকে, আবার 2 মার্কসের প্রশ্নও থাকে। অধ্যায় 10 থেকে শেষ প্রশ্নটা লিখে নাও, দইয়ের সাজা কি, এটি কি কাজে লাগে। আবারও বলছি, অধ্যায় 10 বেশ গুরুত্বপূর্ণ অধ্যায়, মুখস্থের কিন্তু কোনো জায়গা নেই এই অধ্যায়ে। একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো, দেখবে এই অধ্যায় তোমার কাছে জলের মতো সহজ মনে হবে। এরপর এই অধ্যায় থেকে কিছুগুলো পার্থক্য তোমাদের পড়ে রাখতে হবে, সেই পার্থক্যগুলো লিখে নাও। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদ, ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদ, বিরুৎ ও গুল্ম উদ্ভিদ, শৈবাল ও ছত্রাক। এই 4টি পার্থক্য এই বছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া এই পার্থক্যটাও একটু পড়ে রেখো, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী। একটু আগেই প্রশ্নেতেই আমি দিয়েছি বিরুৎ, গুল্ম, ব্যক্তবীজী, গুপ্তবীজী, তাই সংজ্ঞাগুলো যদি পড়া থাকে
পার্থক্যগুলোও কিন্তু লিখতে পারবে, বা পার্থক্যগুলো যদি ভালোভাবে পড়া থাকে সংজ্ঞাগুলোও কিন্তু লিখতে পারবে। এরপর লিখে নাও অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো। জীব বৈচিত্র্য কি? মানুষের বিজ্ঞানসম্মত নাম লেখো। হোমো সেপিয়েন্স। পরীক্ষায় অ্যান্সার লেখার সময়, অর্থাৎ এই বিজ্ঞানসম্মত নামগুলো লেখার সময় নিচে কিন্তু আন্ডারলাইন করবে। হোমোতে একটা আন্ডারলাইন, সেপিয়েন্স একটা আন্ডারলাইন। বোঝা যাচ্ছে তো? বিজ্ঞানসম্মত নাম লেখার নিয়মই হচ্ছে নামটা লিখে পর নিচে, যদি বাংলায় নামটা লেখো তাহলে লিখে পর নিচে অবশ্যই আন্ডারলাইন করতেই হবে। তারপর বাঘের বিজ্ঞানসম্মত নাম। বাঘের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। প্যান্থেরা বানানটা তোমরা একটু ঠিক করে লিখে নেবে এবং অবশ্যই নিচে আন্ডারলাইন করবে। একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে কি বলে? প্রজাতি। সমস্ত উদ্ভিদের রাজ্য হলো ড্যাশ, এটা হচ্ছে রাজ্য প্লান্টি। সমস্ত প্রাণীদের রাজ্য হলো ড্যাশ, এটা হচ্ছে অ্যানিমেলিয়া। নেক্সট কোশ্চেন, কাকে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয়? ভাইরাস। ঢেকি শাক হলো এক ধরনের ড্যাশ, ফার্ন। বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুষ্নি শাক হলো এক প্রকার ড্যাশ, টেরিডোফাইটা। কাকে উদ্ভিদ জগতের উভচর বলা হয়? মসকে। মসের উদাহরণ দাও। রিক্সিয়া, পোগোনেটাম। ফার্নের উদাহরণ দাও। ফার্নের উদাহরণ হচ্ছে ড্রায়োপটেরিস, মার্সিলিয়া। নেক্সট কোশ্চেন বেশ গুরুত্বপূর্ণ। পাইন একটি ড্যাশ উদ্ভিদ? ব্যক্তবীজী। ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ দাও। পাইন, সাইকাস। গুপ্তবীজী উদ্ভিদের উদাহরণ দাও। নারকেল, ছোলা, আম, জাম। ছোলা হলো একটি ড্যাশ উদ্ভিদ? দ্বিবীজপত্রী উদ্ভিদ। মটর ড্যাশ বীজপত্রী উদ্ভিদ, বা মটর হলো একটি ড্যাশ উদ্ভিদ? এর উত্তর হচ্ছে দ্বিবীজপত্রী। পরের কোশ্চেন, দ্বিবীজপত্রী উদ্ভিদে কোন শিরাবিন্যাস দেখা যায়? জালকাকার শিরাবিন্যাস। একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ দাও। ধান ও গম। দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ দাও। আম, মটর। আমাদের শরীরে যেসব ছোট ছোট কুঠুরি থাকে তাদেরকে কি বলা হয়? কোষ। নেক্সট কোশ্চেন, এককোষী জীবের রাজ্যের নাম কি? প্রোটিস্টা। দইয়ের সাজাতে উপস্থিত জীবাণুটি কোন পর্বের? ব্যাকটেরিয়া। আর যদি সেই ব্যাকটেরিয়াটার নাম জানতে চাই তার উত্তর হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। পরীক্ষায় প্রশ্নগুলো ভালোভাবে পড়বে। কি জানতে চেয়েছে? যে দইয়ের সাজায় ব্যাকটেরিয়াটার নাম কি, নাকি যে জীবাণুটা আছে সেটা কোন পর্বের? কোশ্চেন ভালোভাবে যদি না পড়ো তাহলে অনেক সময় জানা প্রশ্নের অ্যান্সারও কিন্তু ভুল করে আসবে। তাই অবশ্যই কোশ্চেন ভালোভাবে পড়বে। লেখার সময় কোশ্চেনটা একবার দুবার দেখে নিও, তারপর অ্যান্সারগুলো লিখতে শুরু করবে। পরের কোশ্চেনগুলো বেশ গুরুত্বপূর্ণ। কলেরা রোগের জন্য দায়ী জীবাণুটি কোন রাজ্যের? জীবাণুটি হচ্ছে মোনেরা রাজ্যের। আর জীবাণুর নাম যদি জানতে চাই তার উত্তর হচ্ছে ভিব্রিও কলেরি। টাইফয়েড রোগ সৃষ্টিকারী জীবাণুটি কোন রাজ্যের? মোনেরা। আমাশয় রোগের জন্য দায়ী জীবাণুটি কোন রাজ্যের? এর উত্তর হচ্ছে প্রোটিস্টা। আর জীবাণুটার নাম হচ্ছে অ্যান্টাবিমা হিস্টোলাইটিকা। তোমাদের মনে হতেই পারে যে এতগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন কেন দেওয়া আছে। প্রথম কারণ, অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশনস হয় না। দ্বিতীয় কারণ, অধ্যায় 10 অনেকটাই বড় অধ্যায়। তোমরা যদি বইয়ের মধ্যে দেখো আরো প্রচুর অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তার মধ্য থেকেও যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেই প্রশ্নগুলোই দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা কমন পাবেই। পরের কোশ্চেনগুলো লিখতে থাকো। ব্যাকটেরিয়ার রাজ্যকে কি বলে? মোনেরা। মোনেরা রাজ্যের ব্যাকটেরিয়ার কোষে ড্যাশ নেই, নিউক্লিয়াস নেই। ছত্রাকদের রাজ্যের নাম কি? ফানজাই। একটি ভোজ্য ছত্রাকের নাম লেখো, অর্থাৎ যে ছত্রাকগুলো খাওয়া যায়। অ্যাগারিকাস বাইস্পোরাস, এটা কিন্তু একসঙ্গে। অ্যাগারিকাস বাইস্পোরাস। প্রোটিস্টা রাজ্যের উদাহরণ দাও। প্যারামেসিয়াম। এবং এই অধ্যায় থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা লিখে নাও। এইরকম কোশ্চেন এমসিকিউতে প্রায়ই থাকে, যে একটা উদাহরণ দেওয়া থাকবে, বলা থাকবে সেই প্রাণীটি কোন পর্বের প্রাণী সেটা লেখো। চ্যাপ্টাকৃমি, গোলকৃমি, মাকড়সা, চিংড়ি, শামুক এবং অক্টোপাস। তাহলে দেখতেই পাচ্ছ পর্বগুলো ভালোভাবে পড়তেই হবে। পর্বগুলোর থেকে প্রচুর কোশ্চেন আছে। পর্বগুলোর উদাহরণ এবং বৈশিষ্ট্যগুলো ভালোভাবে পড়ে নেবে এবং এই অধ্যায়টা ভালোভাবে বুঝে বুঝে পড়তে থাকো। যদি বোঝার ক্ষেত্রে অসুবিধে হয় অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমাদের বেশি কমেন্ট থাকে তাহলে অধ্যায় 10 নিয়ে খুব তাড়াতাড়ি একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো এবং
চেষ্টা করব এমনভাবে আলোচনা করার যাতে প্রত্যেকটা টপিক তোমরা সহজেই বুঝতে পারো। এরপর আমরা আলোচনা করব পরবর্তী অধ্যায়, অর্থাৎ অধ্যায় 11, কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার আচরণ। ক্লাস 6 এর সবচেয়ে বড় অধ্যায় এবং সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে এই অধ্যায়টি। অধ্যায় 11 থেকে কিন্তু কোনো প্রশ্নই মুখস্থ করতে যেও না। এই অধ্যায়টা ভালোভাবে 4-5 বার রিডিং পড়বে, গল্পের মতো করে পড়বে, দেখবে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের মনে থাকবে। এই অধ্যায় থেকে আমি যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি এগুলোও মুখস্থ করতে যেও না, একটু বুঝে বুঝে পড়ে নিও এবং বইটাকে রিডিং পড়ে নিও, ব্যাস। তাহলে দেখবে এই অধ্যায় থেকে প্রত্যেকটা প্রশ্নকেই কিন্তু অ্যাটেম্প্ট করতে পারছো। প্রথমে লিখে নাও গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলো। আচরণ বিজ্ঞান কাকে বলে? কয়েকজন আচরণ বিজ্ঞানীর নাম লেখো। পরের কোশ্চেন বেশ গুরুত্বপূর্ণ, চাষি পিঁপড়েদের, বানানটা ঠিক করে লিখে রাখবে, চাষি পিঁপড়েদের প্রিয় খাবার কি? এই খাবারের চাহিদা তারা কিভাবে মেটায়? তারপর উই পোকার থেকে দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। উই পোকারা গর্তের মধ্যে থাকে কেন? উই পোকাদের খাবার কি? তারা কিভাবে এই খাবার হজম করে? মৌমাছির থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে, মৌমাছিকে সামাজিক জীব বলা হয় কেন? নেকটার কি? রানী, পুরুষ এবং শ্রমিক মৌমাছির কাজ লেখো। এদের মধ্যে শ্রমিক মৌমাছির কাজগুলো ভালোভাবে পড়ে রাখবে। এবং মৌমাছির থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে, শত্রুর দেহে হুল ফোটানোর পর মৌমাছি বাঁচে না কেন? পরের টপিক হাতি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লিখে নাও। হাতি সমাজের নিয়ম ব্যাখ্যা করো, বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এর থেকেই আরেকটা প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে, সেটা হচ্ছে হাতিরা কখন বাচ্চাকে গ্রহণ করে না। এরপর শিম্পাঞ্জির থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লিখতে থাকো। প্রথম প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ, শিম্পাঞ্জির আচরণগত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, বা এইভাবেও বলা থাকতে পারে যে শিম্পাঞ্জিদের কয়েকটি আচরণ উল্লেখ করো যেগুলি মানুষের মতো। এবং পরের প্রশ্নটা হচ্ছে, শিম্পাঞ্জিরা কি খায়? পরিযায়ী পাখি কাকে বলে? কয়েকটি পরিযায়ী পাখির নাম লেখো। এখানে এটা ঠিক করে লিখে রাখবে, পরিযায়ী পাখির নাম লেখো। মশার থেকে এই একটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন করে রাখবে, মশার জীবনচক্র বর্ণনা করো। অথবা বলা থাকতে পারে যে মশার জীবনচক্রের দশাগুলি ছকের সাহায্যে দেখাও। যদি প্রশ্নে জীবনচক্র বর্ণনা করতে দেওয়া থাকে তাহলে সংক্ষেপে সেটা বর্ণনা করবে, আর যদি জীবনচক্র ছকের সাহায্যে দেখাতে বলে তাহলে সেটা ছকের আকারে সংক্ষেপে লিখে দেবে। বোঝা গিয়েছে নিশ্চয়ই? তারপর মাছের অংশ থেকে প্রশ্নটা লিখে নাও, বাবা এবং মা সিহর্স কিভাবে বাচ্চা পালন করে? অথবা বাবা এবং মা সিহর্স কিভাবে ডিম ও বাচ্চার যত্ন নেয়? এরপর বাঘের অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লিখতে থাকো। ট্যাপেটাম লুসিডাম কি? এর সুবিধা কি? বা প্রশ্নটা ঘুরিয়েও দেওয়া থাকতে পারে যে বাঘের প্রবল দৃষ্টিশক্তির কারণ কি? ভালোভাবে পড়ে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ, আসার অনেকখানি সম্ভাবনা আছে। পরের কোশ্চেনটাও বেশ গুরুত্বপূর্ণ, বাঘ কিভাবে নিজের এলাকা চিহ্নিত করে? সন্তান পালনে বাঘিনীর ভূমিকা লেখো। এরপর এই অধ্যায়ের শেষ টপিক তিমি মাছের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লিখে নাও। প্রথম প্রশ্ন, ব্লাবার কি? এটি কি কাজে লাগে? ব্লোহেল কি? তিমি মাছ কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে? এবং শেষ প্রশ্নটা হচ্ছে, তিমি মাছ কেন কখনোই পুরোপুরি ঘুমায় না? তোমাদের মনে হতে পারে যে এই অধ্যায় থেকে প্রচুর প্রশ্ন দেওয়া আছে, কিন্তু এই প্রশ্নগুলো খুবই সহজ, মুখস্থ করতে যেও না, বুঝে বুঝে পড়ে রাখবে, দেখবে প্রত্যেকটা প্রশ্নই তোমাদের মনে থাকবে। এই 22টি প্রশ্নের পাশাপাশি আর কয়েকটি প্রশ্নও তোমরা একটু পড়ে রাখবে। আচরণ বিজ্ঞানে ডারউইনের ভূমিকা লেখো। পিঁপড়েদের সমাজবদ্ধ জীব বলে কেন? কাকেদের বুদ্ধি ও সামাজিকতার উদাহরণ দাও। হাতি সুরের সাহায্যে কি কি কাজ করে? প্রশ্নটা ঠিকভাবে লিখে রাখবে, হাতি সুরের সাহায্যে কি কি কাজ করে? মশা দমনের উপায়গুলি লেখো। প্যারাডাইজ মাছ কিভাবে বাচ্চাদের বড় করে? বাঘের শারীরিক গঠন লেখো। এবং তিমি মাছের খাদ্য কি? এরপর লিখে নাও অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো। প্রত্যেকটা অতি সংক্ষিপ্ত প্রশ্নই কিন্তু এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ। বাংলার কীটপতঙ্গ বইটির লেখক কে? গোপাল চন্দ্র ভট্টাচার্য। কোন বিজ্ঞানী মৌমাছিদের নাচের ভাষা আবিষ্কার করেন? মৌমাছিদের নাচের ভাষা আবিষ্কার করেন
কার্ল ফন ফ্রিস। পোকামাকড়দের মহাকাব্য বইটির লেখক কে? এর উত্তর হচ্ছে জ আরিফেবা। এখানে দুটো চন্দ্রবিন্দু দেবে। তার সঙ্গে মনে রাখবে ইনি হচ্ছেন ফ্রান্সের বিজ্ঞানী। ডারউইন কে ছিলেন? একজন বিখ্যাত প্রকৃতিবিদ। ডারউইনের লেখা বইটির নাম কি? অরিজিন অফ স্পেসিস। হাঁসের বাচ্চার বোকামি কে পর্যবেক্ষণ করেন? কনরাড লোরেঞ্জ। একজন ভারতীয় পক্ষীবিদের নাম লেখো। সালিম আলী। তার সঙ্গে মনে রাখবে এই সালিম আলীকেই বলা হয় ভারতের পক্ষী মানব। অনেক সময় প্রশ্ন থাকতে পারে যে ভারতের পক্ষী মানব কাকে বলা হয়? তার উত্তর হচ্ছে সালিম আলী। নিকো টিনবার্জেনের অবদান লেখো। হেরিঙ্গাল পাখিদের বোকামি পর্যবেক্ষণ করেন। বা বলা থাকতে পারে হেরিঙ্গাল পাখিদের বোকামি কোন বিজ্ঞানী পর্যবেক্ষণ করেন? নিকো টিনবার্জেন। আর হাঁসের বাচ্চার বোকামি পর্যবেক্ষণ করেছিলেন কনরাড লোরেঞ্জ। জেন গুডাল কেন বিখ্যাত? শিম্পাঞ্জিদের আচার আচরণ পর্যবেক্ষণ করেছিলেন। এই যে প্রশ্নগুলো আলোচনা করছি এগুলো তো প্রশ্ন এমসিকিউ সত্য মিথ্যার আকারে থাকতেও পারে, আবার অনেক সময় ছকের আকারেও থাকে, যে দুটো ছক দেওয়া হলো, এই ছকের সঙ্গে বাম দিকের ছক মেলাতে হবে। মনে করো দেওয়া থাকলো যে জেন গুডাল, তাহলে তার সঙ্গে হচ্ছে শিম্পাঞ্জি। বা বলা থাকলো মনে করো পোকামাকড়দের মহাকাব্য, তার সঙ্গে হবে জ আরি ফেবা। বোঝা যাচ্ছে তো প্রশ্নগুলো কিভাবে থাকতে পারে? পরের কোশ্চেন, বোলতাদের সমাজ ব্যবস্থা নিয়ে প্রথম কে গবেষণা করেন? বিজ্ঞানী রাঘবেন্দ্র গাডাগকার। লাল পিঁপড়েদের কি বলা হয়? নালসো। চাষি পিঁপড়েদের প্রিয় খাবার কি? সাদা রঙের ছত্রাক। কোন পিঁপড়েরা বেশি বুদ্ধিমান? কালো পিঁপড়ে। আর যুদ্ধে পটু হচ্ছে লাল পিঁপড়ে। কোন প্রকৃতির পিঁপড়ে অনবরত বাসা বদল করে? গরমের দেশে দেখা যায় যে সমস্ত যাযাবর পিঁপড়েদের। উই পোকার প্রধান খাদ্য কি? অথবা উই পোকা কি হজম করতে পারে? এটা হচ্ছে সেলুলোজ জাতীয় শর্করা খাবার। উই পোকাদের বাসাকে কি বলে? উই ঢিবি। হাতি সমাজের প্রধান কে? মা হাতি। মৌচাক কি দিয়ে তৈরি হয়? শ্রমিক মৌমাছিদের মোম গ্রন্থি থেকে ঘামের মতো বের হওয়া মোম দিয়ে। পরের কোশ্চেনগুলো ভালোভাবে পড়ে রাখবে, এগুলোর মধ্যে একটা থাকতেই পারে। ম্যালেরিয়া রোগের জন্য দায়ী কোন মশা? স্ত্রী অ্যানোফিলিস মশা। ডেঙ্গু রোগের জন্য দায়ী কোন মশা? বা ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কোন মশা? স্ত্রী এডিস মশা। এবং ফাইলেরিয়া রোগের জীবাণু ছড়ায় স্ত্রী কিউলেক্স মশা। কোন মশা রক্ত পান করে? স্ত্রী মশারা। তাহলে পুরুষ মশারা কি খায়? গাছের রস। সাপের অংশ থেকে লিখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। কোন সাপ সরাসরি বাচ্চা প্রসব করে? চন্দ্রবোড়া, মেটুলি। সাপের বিষ শিকারের কোন কোন তন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে? স্নায়ুতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র। সাপেদের কান আছে, সত্য নাকি মিথ্যা? এর উত্তর হচ্ছে মিথ্যা। কয়েকটি বিষাক্ত সাপের নাম লেখো। চন্দ্রবোড়া, কেউটে, গোখরো, শঙ্খচূড়। এরপর মাছের অংশ থেকে প্রশ্নগুলো লিখতে থাকো। সি হর্স এক ধরনের ড্যাশ। মনে রাখবে সি হর্স হচ্ছে একটা মাছ। বুদবুদের সাহায্যে কোন মাছ বাসা তৈরি করে? প্যারাডাইজ মাছ। তেলেপিয়া মাছ কোথায় বাসা বানায়? তারপর বাঘের প্রিয় খাদ্য কি? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। হরিণ ও শূকরের মাংস। বাঘের চোখের রেটিনায় কি থাকে? বা ট্যাপেটাম লুসিডাম থাকে কার চোখে? তাহলে বাঘের চোখে থাকে ট্যাপেটাম লুসিডাম, বা ট্যাপেটাম লুসিডাম থাকে বাঘের চোখে। তিমির ত্বকের নিচে পুরু চর্বিকে কি বলে? ব্লাবার। তিমির শ্বাস অঙ্গের নাম কি? ফুসফুস। তিমির সাঁতার কাটার অঙ্গের নাম কি? ফ্লিপার। তিমির যে হাত দুটো আছে অর্থাৎ অগ্রপদ, সেই দুটোই ফ্লিপারে পরিণত হয়েছে। পৃথিবীর সর্ববৃহৎ প্রাণীটির নাম কি? নীল তিমি। এবং অধ্যায় 11-র শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন তিমি সুরেলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে? হাম্প ব্যাক তিমি। বা বলা থাকতে পারে যে হাম্প ব্যাক তিমি কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে? সুরেলা গানের সাহায্যে। যেহেতু অধ্যায় 11 অনেকটাই বড় অধ্যায়, তাই এই অধ্যায় থেকে প্রশ্নের সংখ্যাও বেশি, কিন্তু এই অধ্যায় হচ্ছে সবচেয়ে সহজ অধ্যায়। তাই ভালোভাবে রিডিং পড়বে, দেখবে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারই তোমাদের মনে থাকছে। এরপর আমরা আলোচনা করব ক্লাস 6-এর বিজ্ঞানের অ্যানুয়াল এক্সামের জন্য শেষ অধ্যায়, অধ্যায় 12 বর্জ্য পদার্থ। অধ্যায় 12-র প্রথম প্রশ্ন, জৈব ভঙ্গুর
ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। পরের প্রশ্ন, পার্থক্য লেখো জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই প্রত্যেকটা স্কুলেই কিন্তু থাকবে। নেক্সট কোশ্চেন, জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থগুলিকে কাজে লাগানোর উপায় লেখো। বাড়িতে তৈরি হওয়া জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ দাও। পরের কোশ্চেন বেশ গুরুত্বপূর্ণ, বাড়ির বর্জ্য পদার্থগুলিকে কিভাবে আবার ব্যবহার করবে? বা প্রশ্নটা এভাবেও বলা থাকতে পারে যে বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার আমরা কি ভাবে করতে পারি। এবং এই অধ্যায়ের শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা লিখে নাও, যে প্রশ্নটা বেশিরভাগ স্কুলে অবশ্যই থাকবে। বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণে 4R পদ্ধতি আলোচনা করো। এটা থাকলে 3 মার্কসে থাকবে। অথবা এইভাবে বলা থাকতে পারে যে 4R পদ্ধতি বলতে কি বোঝো। যদি প্রশ্নটা 1 বা 2 মার্কসে থাকে, যে বলা থাকলো যে 4R পদ্ধতি বলতে কি বোঝো লেখো, সেক্ষেত্রে 4টি আর কি কি সেগুলো লিখে দিলেই হবে। কিন্তু যদি 3 মার্কসে থাকে, সেক্ষেত্রে অবশ্যই 4R এর যে 4টি পদ্ধতি অর্থাৎ রিডিউস, রিফিউজ, রিউজ, রিসাইকেল, এই 4টি পদ্ধতি নিয়ে একটু একটু করে কিন্তু বর্ণনা করতে হবে। অনেক সময় আবার প্রশ্নটা এভাবেও থাকতে পারে যে 4R পদ্ধতির অন্তর্গত রিফিউজ বলতে কি বোঝো বা রিসাইকেল বলতে কি বোঝো। তাই এই 4R পদ্ধতির 4টি পদ্ধতি নিয়েই যদি পড়া থাকে, কোশ্চেন যদি ভেঙে ভেঙেও থাকে, সেক্ষেত্রেও তোমরা কিন্তু লিখতে পারবে। এই 6টি প্রশ্নের পাশাপাশি তোমরা এই 3টি প্রশ্ন একটু লিখে নিও। এই কোশ্চেনগুলো লেখা হয়েছে। এরপর দেখে নাও 1 মার্কসের প্রশ্নগুলো। স্বাস্থ্য কেন্দ্র থেকে তৈরি বর্জ্য পদার্থের উদাহরণ দাও। ইনজেকশনের সিরিঞ্জ, তুলো, ব্যান্ডেজ, ওষুধের ফেলে দেওয়া ফয়েল ও বোতল, চাষের জমি থেকে পাওয়া যায় এমন বর্জ্য পদার্থের উদাহরণ দাও। ফসলের মূল ও কাণ্ডের অংশবিশেষ, গবাদি পশুর মল, শুকনো আগাছা, খড়, ডিডিটি, রাসায়নিক সার, বাজার থেকে পাওয়া যায় এমন বর্জ্য পদার্থের উদাহরণ দাও। পচা সবজি, মাছের কাটা, কারখানা থেকে নিঃসৃত বর্জ্য পদার্থের উদাহরণ দাও। সেটা হচ্ছে বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ, তেল। পরের কোশ্চেন বেশ গুরুত্বপূর্ণ, গৃহস্থালির কয়েকটি বর্জ্য পদার্থের নাম লেখো। মাছের আঁশ, পাইপের টুকরো। কঠিন বর্জ্য পদার্থের উদাহরণ দাও। কাঁচের বোতল। তরল বর্জ্য পদার্থের উদাহরণ দাও। নর্দমার নোংরা জল। গ্যাসীয় বর্জ্য পদার্থের উদাহরণ দাও। কার্বন ডাই অক্সাইড। এই 9 নাম্বার কোশ্চেন ভালোভাবে পড়ে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় থাকবেই। চটের তৈরি ব্যাগ কি ধরনের বর্জ্য পদার্থ? জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। ডিডিটি এর পুরো নাম কি? ডাইক্লোরো ডাইফেনাইল টাইক্লোরো ইথেন। সিউএজ কি? তারপর পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য বস্তুর নাম লেখো, অর্থাৎ যেগুলো আবার ব্যবহার করা যেতে পারে। ভাঙা লোহার বস্তু, কাঁচের সামগ্রী, পুরনো বা ভাঙা প্লাস্টিক সামগ্রী, দোকান থেকে প্লাস্টিক ব্যাগ নিতে অস্বীকার করা, এটা হচ্ছে ড্যাশ, এটা হচ্ছে প্রত্যাখ্যান করা অর্থাৎ রিফিউজ। এই যে একটু আগে আমি 4R গুলো বললাম, এই 4R গুলো কিন্তু মনে রাখবে। অনেক সময় এমসিকিউতে দেওয়া থাকে যে 4টি আর দিয়ে কোনো কিছু দেওয়া থাকলো, এদের মধ্যে বলা থাকলো যে কোনটা 4R এর অন্তর্গত নয় বা কোনটা 4R এর অন্তর্গত। তোমাদের অ্যানুয়াল এক্সামের জন্য শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা লিখে নাও। কোন বর্জ্য পদার্থ থেকে বায়োগ্যাস উৎপন্ন হয়? পচা সবজি, মাছের কাটা বা পচা ফল, এই সমস্ত অর্থাৎ যেগুলো জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। এই ছিল তোমাদের অ্যানুয়াল এক্সাম অর্থাৎ বার্ষিক পরীক্ষার জন্য বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। তোমাদের রিকোয়েস্টে এবার প্রত্যেকটি অধ্যায় থেকেই গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার অ্যান্সারগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। তাছাড়া তোমাদের 3rd ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গণিতের সাজেশনস ভিডিও অলরেডি দেওয়া আছে। যারা এখনো এই সাজেশনস ভিডিওটা দেখোনি তারা চলে যাও প্লেলিস্টে, সেখান থেকে দেখে রাখো। সাজেশনসে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রতিটি প্রশ্ন বাড়িতে ভালোভাবে মন দিয়ে পড়তে থাকো। যদি কোনো প্রশ্নের অ্যান্সার না জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, অথবা নিচে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে তোমরা এই নাম্বারেও আমায় মেসেজ করতে পারো। তাছাড়া তোমরা তো জানোই প্রতিটি স্কুলের এই ইউনিট টেস্টের কোশ্চেনগুলো আলাদা আলাদা হয়, তাই আমি সাজেশনসে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো ভালোভাবে পড়ার পাশাপাশি স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো করানো হবে সেইগুলোও তোমরা পড়ে রাখবে। যদি আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগেছে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে লাইক করে দিও এবং এই সাজেশনস ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না।
আজ তাহলে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে এরপর পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং দিশা টিউশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অল দ্য বেস্ট।